নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের হাই টক অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। সকলকে বড়দিনের শুভেচ্ছা জানাই। আজ যিশু দিন, অর্থাৎ প্রভু যিশুর জন্মদিবস। তাই এই মুহূর্তে চারদিকে আলোর রোশনাই এবং এই মুহূর্তে পার্ক স্ট্রিট তো বটেই, বিভিন্ন গির্জায় গির্জায় তার প্রার্থনা এবং সেই সঙ্গে সঙ্গে মানুষের মাথভাঙা উচ্ছ্বাস সকাল থেকে সন্ধে পর্যন্ত নজরে পড়েছে। কিন্তু তার মধ্যেও রাজনীতির বিষয়টি চলে আসতে বাধ্য। না, এই বড়দিনকে নিয়ে কোনো রাজনীতি নয়, কিন্তু এই বড়দিনে একটা বড় ঘটনা ঘটতে চলেছে। একই রাত্রে, অর্থাৎ একই দিনে রাতেই শহরে এসে পৌঁছচ্ছেন দুই স্টলওয়ার্ড বিজেপি নেতা। একজন অবশ্যই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ, এবং সেই সঙ্গে সঙ্গে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তারা দুজনেই কলকাতায় আসছেন আজকেই। একজন 11:15, একজন 12:30 নাগাদ দমদম বিমানবন্দরে নামবেন এবং তারপর তারা রাতটা হোটেলে কাটিয়ে কালকে ঠাসা কর্মসূচি রয়েছে। এবং সেই সঙ্গে সঙ্গে রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে বেশ কিছু বৈঠকও রয়েছে তাদের, এবং সেই সমস্ত বৈঠকে দফায় দফায় ঠিক হবে যে আগামী লোকসভা নির্বাচনের রূপরেখা ঠিক কি হতে পারে। এই বিষয়ে আলোচনা করবার জন্য রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে সেই আলোচনাগুলি করবার জন্যই তারা শহরে আসছেন। একদিকে যখন শুক্র এবং শনিবার দুদিন পরপর জাতীয় যারা পদাধিকারী বিজেপির তাদের সঙ্গে বৈঠক করেছেন নরেন্দ্র মোদী, এবং সেই বৈঠকে শুক্রবারের বৈঠকে ছিলেন নরেন্দ্র মোদী, শনিবারের বৈঠকে ছিলেন অমিত শাহ। তারা দুজনেই কিন্তু রূপরেখা মোটামুটিভাবে তৈরি করে দিয়েছেন এবং বৈঠকের গোড়াতেই শুক্রবার নরেন্দ্র মোদী বলে দিয়েছেন আব কি বার 50 পার, অর্থাৎ 50% এবার পার করতেই হবে। গত দুটো নির্বাচনে, লোকসভা নির্বাচনে 2014 এবং 2019-এ সেই লক্ষ্যমাত্রা পূরণ করা বিজেপির পক্ষে সম্ভব হয়নি। এবারে তারা কি 50% ভোট তুলতে পারবেন নিজেদের ঘরে, নাকি বিরোধী জোট, মহাশক্তিশালী জোট, তারা আরও খানিকটা ভোট শতাংশ কমিয়ে দেবে বিজেপির? এটা কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষকদের এবং রাজনীতির ছাত্রদেরও অবশ্যই একটা ভাবনা চিন্তার মধ্যে রয়েছে। সেই ভাবনা চিন্তা, সেই ছক কষা, সেই আঁক কষা কিন্তু ইতিমধ্যেই চলছে। আর এরই মধ্যে আরও একটি ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি এ রাজ্যের নেতাদের গড়ে দেওয়া যে সমস্ত রূপরেখা, অর্থাৎ তারা কত আসন পেতে পারেন লোকসভা নির্বাচনে, তার উপরে খুব একটা ভরসা বোধহয় করছে না। আর সেই কারণে একটি বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে সার্ভে করার। তারা জানাবেন যে কোথায় কোথায় কীরকমভাবে নির্বাচনের যে নির্বাচনী প্রচার, সেই প্রচার কীরকমভাবে করলে তবে সুফল মিলতে পারে। এই যে বিষয়টি, এই বিষয়টিও আলোচনার মধ্যে অবশ্যই চলে আসছে, আজকে আমাদের আলোচনার মধ্যেও চলে আসবে। এবং সেই আলোচনা আজকে এই উৎসবের দিনেও কিন্তু আমাদের করতেই হচ্ছে, কারণ এই মুহূর্তে রাজনীতির যে ময়দান, সেই ময়দান যথেষ্ট সরগরম লোকসভা নির্বাচনকে সামনে রেখে। একদিকে জোট, অন্যদিকে বিজেপির জোট। এই দুই পক্ষ, যুযুধান দুই পক্ষ, তারা কি মহা কুরুক্ষেত্রের যুদ্ধ তৈরি করেন এবারের এই 2024-এর লোকসভা নির্বাচনে, সেই দিকে আমাদের অবশ্যই নজর রাখতে হচ্ছে। এই 2023-এর একেবারে শেষ মুহূর্ত থেকেও আমাদের সঙ্গে যারা আলোচনায় আজকে যোগ দিচ্ছেন তাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো। অবশ্যই আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর দেবর্ষী ভট্টাচার্য। স্বাগত জানাই আপনাকে, অধ্যাপক দেবর্ষী ভট্টাচার্যকে। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের যুব নেতা সাবির আলী। স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন ভারতের জাতীয় কংগ্রেসের মুখপাত্র সন্দীপা চক্রবর্তী। স্বাগত জানাই আপনাকে। এবং আমাদের সঙ্গে রয়েছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র অমলেন্দু দত্ত। স্বাগত জানাই আপনাকে, আইনজীবী অমলেন্দু দত্ত। আমি যাব অবশ্যই আলোচনায় 2 মিনিটের আনইন্টারাপ্টেড পর্বে, কিন্তু তার আগে একবার একটু নজর রাখবো যে ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির অন্দরমহলের, ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে, সেই নিয়ে বাইরে ঠিক কি কি খবর বেরিয়ে আসছে এই মুহূর্তে, সেটার দিকে। পদ্ম শিবিরে শুরু হয়ে গেল লোকসভা ভোটের প্রস্তুতি। বছর শেষে একই দিনে রাজ্যে আসছেন অমিত শাহ ও জেপি নাড্ডা। দুদিনের সফরে সোমবার রাত 11:15 নাগাদ কলকাতায় পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাত 12:30টার বিমানে আসবেন নাড্ডা। মঙ্গলবার ন্যাশনাল লাইব্রেরিতে কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে বঙ্গ বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। কলকাতায় পৌঁছে নিউ টাউনের হোটেলে থাকবেন অমিত শাহ ও জেপি নাড্ডা। গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের সাফল্যের জন্য প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাককে অনেকটাই কৃতিত্ব দেন রাজ্যের শাসক শিবিরের নেতাদের একটি বড় অংশ। বাংলায় একের পর এক নির্বাচনে ভরাডুবির পর রাজ্যে দলের হাল খতিয়ে দেখতে পদ্ম শিবিরের তাই ভরসা হতে চলেছে একটি বেসরকারি সংস্থা।
নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত্বের হ্যাট্রিক নিশ্চিত করতে এবং অমিত শাহর দেওয়া ৩৫ আসনের লক্ষ্যে লড়াই করতে পুরোপুরি পেশাদার সংস্থার সাহায্য নিতে চলেছে বিজেপি শিবির। ইতিমধ্যেই কলকাতা সহ জেলায় জেলায় মুম্বাই কেন্দ্রিক ভোটকুশলী সংস্থা জার্ভিস টেকনোলজি অ্যান্ড কনসাল্টিং প্রাইভেট লিমিটেড কাজ শুরু করে দিয়েছে। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রত্যেক রাজনৈতিক দলেরই নির্বাচনী লড়াইয়ের কৌশল থাকে, সেটা দলের একেবারে অভ্যন্তরীণ বিষয়। পাশাপাশি জার্ভিস বিজেপির হয়ে লাভার্থী খোঁজায় সহায়তা করে, অর্থাৎ প্রথম ও দ্বিতীয় মোদী সরকারের আমলে কারা কেন্দ্রীয় প্রকল্পের লাভ পেয়েছেন তার হিসাবও দেবে জার্ভিস। সেই সঙ্গে ঠিক করে দেবে কোন আসনে কেন্দ্রের কোন সাফল্য প্রচার করলে নির্বাচনে সাফল্য আসবে। সামগ্রিকভাবে সর্বভারতীয় ক্ষেত্রে জার্ভিস বিজেপির লোকসভা নির্বাচনের ব্যাক অফিস সামলাবে। দলের তরফ থেকে সেই দায়িত্বে রয়েছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল। তিনি আবার বাংলারও দায়িত্বে, আর জার্ভিসের পক্ষে গোটা নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছেন। 2019 সালের লোকসভা নির্বাচনে রাজ্য বিজেপি প্রথমবার আলাদা কর্মী নিয়োগ করে কল সেন্টার বানিয়েছিল। সেই সময় মধ্য কলকাতার মুরলীধর সেন লেনের রাজ্য দপ্তরের একেবারে উপরের তলায় সেই কল সেন্টারের কাজ হতো সকলের চোখের আড়ালে। 2021 সালে হেস্টিংসে যে বিশাল নির্বাচনী দপ্তর খোলা হয়েছিল তার একটি তলা জুড়ে ছিল কল সেন্টার। সেখানেও সাধারণ মানুষের প্রবেশাধিকার ছিল না। তবে এবার আরও বিকেন্দ্রীকরণের সিদ্ধান্ত হয়েছে বলেই বিজেপি সূত্রে জানা গিয়েছে। সল্টলেকের সেক্টর 5-এ বিজেপি যে নতুন রাজ্য দপ্তর করেছে, লোকসভা নির্বাচনে সেটিই হবে দলের প্রধান ওয়ার রুম। এছাড়াও রাজ্যের বিভিন্ন জেলায় আপাতত 17টি দপ্তর করা হবে। সেখান থেকে পাশাপাশি জেলার কাজও দেখা হবে। পরবর্তীকালে 42টি লোকসভা আসনের জন্য আলাদা আলাদা দপ্তর খোলারও পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন জার্ভিসের এক কর্তা। সোমবার রাতেই কলকাতায় আসছেন শাহ। সঙ্গে আসার কথা সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডারও। দফায় দফায় রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন নাড্ডা ও শাহ। সেখানে জার্ভিস কি কাজ করবে, কিভাবে করবে, সে বিষয়েও আলোচনা হতে পারে। অতীতে অন্য রাজ্যে যেভাবে এই ধরনের সংস্থা বিজেপির হয়ে কাজ করেছে, তেমন হলে প্রার্থী বাছাই থেকে প্রচার সবকিছুতেই জার্ভিসের ভূমিকা থাকবে বলে মনে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। গতবার অর্থাৎ 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষে প্রশান্ত কিশোর পিকে, তার সংস্থা আইপ্যাক একটা বড় দায়িত্ব পেয়েছিল এবং দায়িত্ব পালনও করেছিল, আর সেই কারণে এই বিপুল জয় এরকমটাই মনে করে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের একাংশ। তো সেই জায়গা থেকেই জার্ভিস তার কর্তা দিগ্গজ মোগরা এই গোটা বিষয় অপারেশনের দায়িত্বে রয়েছেন এবং অন্যদিকে তার সঙ্গে লিয়াজও রেখে চলবেন সুনীল বনসল। সুতরাং সুনীল বনসল এবং দিগ্গজ মোগরা কি বাংলায় 42টি আসনের মধ্যে যে টার্গেট বলে গিয়েছিলেন অমিত শাহজি 35টি আসন, সেই 35টি আসন তাদের এনে দিতে পারবে? এইটা হচ্ছে সবচাইতে বড় প্রশ্ন এবং এই প্রশ্ন নিয়েই আমরা শুরু করব। এবং সেই জায়গা থেকে আমি একটু রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে নেব, তারপর আমি অধ্যাপক ভট্টাচার্যের কাছে আসবো। আমি শুরু করব অবশ্যই অপোজিশন থেকে। সন্দীপা চক্রবর্তী, 2 মিনিট আনইন্টারাপ্টেড আপনার। না, বলতে চাইছি যে গতকাল তো এত বড় একটা গীতা পাঠের আসর বসলো, তো সেটাকে এড়িয়ে আজকে রাতে অমিত শাহ জি আসছেন, জেপি নাড্ডা জি আসছেন, এবং সেই গীতা পাঠের ঠেকা নিয়েছিল রাজ্য বিজেপি। এত উৎসাহ, এত উদ্দীপনা, এত হম্বিতম্বি, তো দিল্লি বিজেপি তো এটাকে কোনো গুরুত্বই দিল না। কিন্তু আজকের দিনে আমাদের একটা জিনিস জানতে মন চাইছে যে যে দলটি কেন্দ্রে আছে বিজেপি, মোদী সরকার বারবার বলে আত্মনির্ভর, তারা নিজেরা দলকে আত্মনির্ভর বানাতে পারছে না। আমরা জানতে চাইছি যে ওই বলে না যে চাণক্য, বিজেপিতে নাকি একজন চাণক্য আছেন যিনি আবার আজকে রাতে আসছেন, সেই চাণক্যের বিদ্যে এবং বুদ্ধিতে কি তালা লেগে গেছে? মানে অবশ্যই এটা তো যে কোনো পার্টি নিজস্ব ব্যাপার, কোন কাকে কিভাবে কি ভোট স্ট্র্যাটেজি করবে কি না কি করবে, কিন্তু এটাই বারবার বলছি যে যারা নিজেরা আত্মনির্ভর হতে পারছে না, যে দলটি যারা বাইরের একটি সংস্থাকে তাদের ভোট কৌশলী হিসেবে নিয়োগ করছে, তারা দেশকে কিভাবে আত্মনির্ভর বানাবে? এবং তার সাথে সাথে আরেকটা জিনিসও বলে রাখছি যে আবার শুরু হয়ে যাবে ভাষা সন্ত্রাস এই বাংলার বুকে, আবার শুরু হয়ে যাবে হিন্দু মুসলিম, বা ওই যে কালকে দেখলাম না যে সনাতন সনাতন যেভাবে একটা গীতা পাঠের আসর, সেটাকে নিয়ে বিজেপি যেভাবে রাজনীতি করেছে এবং সেটাতে তৃণমূলের যেভাবে ফায়দা হয়ে গেছে। এবং ডেফিনেটলি কেন বলছি তৃণমূলের ফায়দা হয়েছে, যে এই তো বিজেপি এখানে গীতা পাঠ করছে, কালকে হয়তো দেখবেন তৃণমূল অন্য কিছু একটা করছে। এমনিতেই তো মাননীয় রেড রোডে গিয়ে নামাজ পড়েন। এইসব লোক দেখানো কাজ না করে যে বেকারত্বের সমস্যা আছে,
যে মূল্যবৃদ্ধির সমস্যা আছে, যে নারী বিদ্বেষ, নারীর যে সুরক্ষা প্রতিনিয়ত সেটা খর্বিত হচ্ছে, সেটা ক্ষুণ্ণ হচ্ছে, সেগুলোকে নিয়ে যদি পার্টিগুলো মানে বিজেপি এবং তৃণমূল, এই দুটো পার্টি যদি একটু নিজেদের মধ্যে বসে যদি একটু কথাবার্তা বলে, কেন্দ্র এবং রাজ্য সরকার মিলিতভাবে, তাহলে মনে হয় এই শুধু বাংলার না, সময় শেষ। গোটা দেশের জনগণের জন্য ভালো হবে। বেশ, আমি আবার ক্রস ডিসকাশন পর্বে আপনার মতামত দেবো। এবার আমি সাবিরের কাছে চলে যাব। সাবির আলী, আপনার 2 মিনিট আনইন্টারাপ্টেড। দেখুন, এর আগেও তো ভারতীয় জনতা পার্টি 2021 সালে বিধানসভায় 235টি আসনে 235টি মন্ত্রীকে লাগিয়ে দিয়েছিল সারা ভারতবর্ষ থেকে এনে। তার ফল কিছু করতে পারেনি। আপনি আসতে পারেন, উনি তো টুরিস্ট, বা সিজন এসছে ঘোরাফেরার সময়, উনি টুরিস্ট আসবে। ভোটের টাইমে অমিত শাহ, জেপি নাড্ডা, নরেন্দ্র মোদী টুরিস্ট, তারা বাংলার বুকে বেড়াতে এসেছিলেন, বেরিয়ে ঘাড়ে চলে গেছেন। আবার 2024-এর লোকসভা ভোট আসছে, আবার ওনারা ঘুরতে আসছেন। এতে ফল কিছু হবে না। ফল তাদের যা ছিল আরো কমে যাবে। আমরা তো টার্গেট তো এটাই ছিল। আমরা এবারে যদি কংগ্রেসের মুখপাত্র হয়তো জানে না, হয়তো বাংলার বুকে যদি জোট হয়, তো জোট হলে কংগ্রেস আর তৃণমূলের জোট হবে, তখন উনি কিভাবে মমতা ব্যানার্জিকে প্রশংসা করবেন, তখন আপনার চ্যানেলে আমিও থাকবো, সেটাও শুনবো। তখন উনি বলবেন 42টার মধ্যে 42টা আসনে কংগ্রেস আর তৃণমূলের যে জোট হয়েছে তার জয় করুন। তো আমাদের টার্গেট, দেখুন, বৃহত্তর স্বার্থে আমরা, দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে আমরা এগিয়ে যাচ্ছি। আর যে ইন্ডিয়া জোট আছে তার জয়ের জন্য আমরা পরিকল্পনা করছি। এখানে রাজ্যের কংগ্রেস নেতৃত্ব বা বাম নেতৃত্ব কি বলছে তাতে আমাদের দেখা আসার নেই, কিন্তু দিল্লির যারা নেতৃত্ব তারা জানে যে মমতা ব্যানার্জি ছাড়া ভারতবর্ষের বুকে নরেন্দ্র মোদীর বিকল্প নেই। নরেন্দ্র মোদীকে হারাতে গেলে এখন মমতা ব্যানার্জির সমর্থন সব থেকে বেশি দরকার। তাই জন্য তারা তাদের ইম্পর্টেন্স আমাদের নেত্রীকে দিচ্ছে, আর আমরাও আমাদের এফার্ট দিচ্ছি 2024-এর লোকসভা বিষয়কে নিয়ে। আর বাংলার বুকে অমিত শাহ আসুক বা জেপি নাড্ডা আসুক বা নরেন্দ্র মোদী আসুক, এর ফলাফল কিছু হবে না। তারা আসবে বাংলার পরিবেশকে নষ্ট করার জন্য আসবে, তারা বাংলার সংস্কৃতিকে নষ্ট করার জন্য আসবে, গরম গরম ডায়লগ দেবে, হিন্দু মুসলিমের মধ্যে আবার বিভেদ সৃষ্টি করার জন্য আসবে, আবার ওরা নফরত কি বাজার বলতে আসবে। কিন্তু আমাদের বাংলার মানুষ, আমরা আগে থেকেই পরিকল্পনা জানি কি বিজেপি কি আছে, এদের চরিত্র আমরা বুঝে গেছি। তাই জন্য এখন দেখুন না, এদের মিছিল মিটিলে ভিড় হয় না, এদের লোকজন আসে না। এই তো অমিত শাহ এসেছিল ধর্মতলা, কোথায় লোক ছিল? চেয়ার পুরো খালি, গ্রামগঞ্জ থেকে টাকার পয়সা দিয়ে লোক এনেছিল, তাও ভাড়াতে পারেনি। তো এরা কিছু আসবে না, এরা শুধু কয়েকটা মিডিয়া এদের দিয়ে প্রমোট করবে, সময় কিন্তু শেষ। মানুষ এদের সাথে নেই, আর এরা সেটা বুঝে গেছে। বেশ, আনইন্টারাপ্টেড পর্বে দুজনের বক্তব্য শুনেছি। এবার তৃতীয় জন, অর্থাৎ অমলেন্দু বিকাশ দত্ত, আপনার 2 মিনিট আনইন্টারাপ্টেড। সর্বপ্রথম শান্তনদা, আপনাকে এবং আমাদের সাথে হাই নিউজে যারা এখন দর্শকে যুক্ত হয়েছেন সবাইকে আজকে বিশেষ দিন, ফেস্টিভ্যাল উৎসবের দিন, সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। উৎসব মজা করুন সবাই, সেটাই বলি। আর সব থেকে বড় কথা, আজকে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের কাছে আরো বিশেষ দিনটা কেন, আমাদের শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ীজি, জন্মদিন। যিনি ভারতবর্ষকে দিশা দেখিয়েছিলেন, বা বর্তমান আধুনিক ভারতবর্ষকে যিনি তৈরি করার স্বপ্ন দেখে ভারতবর্ষকে তৈরি করেছেন, যা তৈরির রাস্তাতে সোনালী গোল্ডেন কম্বিনেটর, সোনালী চতুর্ভুজে আমরা যাচ্ছি, সেই অটল বিহারী বাজপেয়ীজির আজকে জন্মদিন। তো অটল বিহারী বাজপেয়ীজির জন্মদিনে আমি প্রত্যেক দর্শককে এবং সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই। আমি আমার পূর্ববর্তী দুজন রাজনৈতিক বক্তা তাদের কথার রেস ধরেই বলছি। প্রথমে সন্দীপাতি বলেছেন যে গীতা পাঠের প্রোগ্রামকে আক্রমণ করলেন। দেখুন, গীতা সনাতন বা হিন্দুদের সাথে গীতা মানে কি সম্পৃক্ত, হিন্দু বা সনাতনের সাথে গীতাকে আলাদা করা যায় না। তো সেটাকে আমরা ভারতীয় জনতা পার্টির, আপনি পার্টিকে আক্রমণ করলেন, পার্টির কার্যকর্তাদের দায়িত্ব ছিল না? ওটা সনাতন সমাজের বিভিন্ন সংগঠন আছে, বিভিন্ন সোসাইটি আছে, সনাতন সমাজের আমাদের ঋষিরা আছেন, মুনি ঋষিরা আছেন, সাধু সন্তরা আছেন, তারা এই দায়িত্ব নিয়ে কার্যক্রমটা করেছিলেন। ভারতীয় জনতা পার্টির সনাতনীরা সেখানে আমরা পাঠ করতে গেছিলাম। আপনি প্রথমেই কংগ্রেস কিছু না পেয়ে আমাদেরকে গীতা পাঠ নিয়ে আক্রমণ করছে কেন? সেটা ভারতীয় জনতা পার্টির কার্যক্রম ছিল না। এটা প্রথম কথা জানিয়ে রাখি সবাইকে। দ্বিতীয় কথা, সাবিরদা যেটা বলছেন আমার খুব ভালো লাগলো। তারা প্রথম থেকেই কংগ্রেসকে আক্রমণ করতে ব্যস্ত, বেরিয়ে পড়েই মিটিং থেকেই খাড়গে প্রধানমন্ত্রী হবেন বলে ঘোষণা করে দিচ্ছেন আপনাদের মাননীয় মুখ্যমন্ত্রী। কেন মুখ্যমন্ত্রী তো পশ্চিমবঙ্গের নয়, এখন তৃণমূলের মুখ্যমন্ত্রী। তো তৃণমূলের মুখ্যমন্ত্রী খাড়গেজিকে বলে দিচ্ছেন, সেটা জানি না যে রাহুল গান্ধী কতটা ভালোভাবে নিয়েছেন। তো এই যে ব্যাপারগুলো তারা কুস্তি করতে ব্যস্ত থাকছেন। প্যানেলেও বসে সাবিরদা কুস্তি করা শুরু করেছেন, আমাদের খুব ভালো লাগছে।
I.N.D.I.A. তো বিজেপিকে নিয়ে এরা না ভাবলেও ভালো। বিজেপি 50% নয়, আমি আগেও বলেছি, মিনিমাম গতবারে যা পেত তার থেকে 20% বেশি ভোট পেয়ে কেন্দ্রে ক্ষমতায় আসবে। কেন্দ্রে ক্ষমতায় 20% বেশি ভোট সময় শেষ। সময় শেষ। আমি আবার আসবো আপনার কাছে ক্রস ডিসকাশন পর্বে। তবে এই ক্ষেত্রে বেশ কিছু অঙ্ক, হিন্দুত্বের ভাবাবেগ, রাম মন্দির আগামী 22শে জানুয়ারি তার দ্বারোদ্ঘাটন, এখানে ব্রিগেডে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ, যেখানে মাননীয় প্রধানমন্ত্রীর আসার কথা ছিল কিন্তু তিনি আসেননি। সন্দীপা একদম শুরুতেই সেই প্রসঙ্গটা তুলেছেন যে শুধুমাত্র বঙ্গ বিজেপির সবাই সেই বিষয়টাতে বেশি করে, যদিও তারা দাবি করেছেন যে এটা বিজেপির কোনো কর্মসূচি নয়, কিন্তু তবুও যেন মনে হচ্ছিল বিভিন্ন বেশ কয়েকজন শীর্ষস্তরের নেতানেত্রীর আমার সঙ্গে ফেসবুকে তাদের বন্ধুত্ব রয়েছে এবং তারা তাদের পোস্টগুলো দেখে মনে হচ্ছিল এটা বিজেপিরই কার্যক্রম। তো সুতরাং সেই জায়গা থেকে বিষয়টা বেশ খানিকটা জটিল, তাই নয় কি? আমি অধ্যাপক ডক্টর দেবশ্রী ভট্টাচার্যের কাছে যাব 2 মিনিটের জন্য আনইন্টারাপ্টেড। শুভ সন্ধ্যা, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং বড়দিনের শুভেচ্ছা বটে। দেখুন, আপনি পশ্চিমবঙ্গের পার্সপেক্টিভে যদি আলোচনাটা রাখেন, অর্থাৎ বিজেপির কতটা পেনিট্রেটিভ বলে মনে হচ্ছে আসন্ন লোকসভা নির্বাচনটাকে যদি আপনি ফোকাসে রাখেন, তাহলে কতগুলো বিষয় কিন্তু একদম জলের মতো স্পষ্ট হয়ে গেছে। দেখুন, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে আসছেন, কালকে বোধহয় আসছেন সকালবেলায়, আজকে রাত্রে আসছেন, এবং এর কিছুদিন আগেও এসেছিলেন, এবং কিছুদিন আগে এসে উনি একটা মিটিংও করেছিলেন। কিন্তু দেখুন, একটা গণতন্ত্রে একটা স্ট্রাকচার আছে। গণতন্ত্রে সরকার নির্বাচিত হয় কাদের দ্বারা? জনগণের ভোটে নির্বাচিত হয়, এবং সেই সরকারে এই জনপ্রতিনিধি যারা আছে, সেই সরকারের নয়, সেই সমগ্র সিস্টেমের যারা জনপ্রতিনিধি আছে, তাদের কাছে যখন সরকার জবাবদিহি করে, তার মানে আসলে কিন্তু তারা আম নাগরিক, জনতা জনার্দনকেই জবাবদিহি করে, কারণ জনপ্রতিনিধিদের নির্বাচিত করে হচ্ছে আমাদের আম জনতা। এখন দেখুন, এই যে রিসেন্টলি আমি একটা লেখাও লিখেছি, অবশ্য আমার একটা এডিটোরিয়াল লেখাও বেরিয়েছে, যে এই যে একটা আমাদের সংসদে একটা ঘটনা ঘটে গেল, যে ঘটনাটা মোটেও কাঙ্ক্ষিত নয়, যে ঘটনাটা নিন্দনীয়, কোনো সন্দেহ নেই, সে উদ্দেশ্য বা তার বক্তব্য যতই ঠিক থাক না কেন, কিন্তু সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী কোনো জবাব দিলেন না। এই যে সিকিউরিটি ল্যাপস তো ছিল, দেয়ার ইজ নো ডাউট। কেন দিলেন না? কোন অডাসিটি থেকে উনি এটা করতে পারলেন? কারণ এই সিকিউরিটির পেছনে, এই ভিভিআইপি কাম আম জনতায় সকলের সিকিউরিটির পেছনে যে টাকাটা আসে, এটা কোত্থেকে আসে? সেটা আসে মানুষের দেহ, অর্থাৎ সাধারণ মানুষের দেহ, প্রত্যক্ষ বা পরোক্ষ কর থেকে। ফলে সংসদে দাঁড়িয়ে সিকিউরিটি ল্যাপসের কারণ তার ব্যাখ্যা করাটা তার দায়িত্বের মধ্যে পড়ে। এটা গণতান্ত্রিক দায়িত্ব, কারণ জনপ্রতিনিধিদের কাছে তার বলা মানে কি, আলটিমেটলি সেটা জনতার কাছে পৌঁছবে। কিন্তু আমি আসল পয়েন্টে চলে আসছি, তাতে কি দাঁড়াচ্ছে। এবং এই যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে এসেছিলেন, তিনি অনেক ভালো ভালো কথা বলেছেন, কিন্তু তার মধ্যে তার ভোট ফোকাসটা কোথায় রেখেছেন? একটা 10 বছর ধরে নির্বাচিত সরকার, তাকে তো বলতে হবে 10 বছরে আমরা কি করেছি। 10 বছরে আমাদের ইনফ্লেশন রেট কোথায় এসছে, আনএমপ্লয়মেন্ট রেট কোথায় এসছে, 10 বছর ধরে আমাদের যে এই যে ফ্রিডম অফ প্রেস, আপনি নিশ্চয়ই জানেন, এগুলো কোথায় এসছে, সেটার ধার ধারলেন না। উনি কি বললেন? 3টে ইস্যু ফোকাস করলেন। একটা হচ্ছে রাম মন্দির, অবশ্যই, যেটা উদ্বোধন হতে চলেছে। 2 নম্বর হচ্ছে 370 ধারা, যেটা তখন বিচারাধীন ছিল। 3 নম্বর হচ্ছে সিএএ। অর্থাৎ একটা সরকার 10 বছর ধরে থাকার পরেও তাকে যেখানে ধর্মীয়, যেখানে বিভাজনের যে লিঙ্কগুলো রয়েছে, সেইগুলো কি ভোটের ময়দানে আনতে হচ্ছে কেন? এই ব্যাপারটা যদি ইন্ট্রোস্পেকশন না করে, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে একটা বিরাট সাফল্য পেয়েছিল বিজেপি। এতে কোনো ভুল নেই। তৃণমূল যে তৃণমূল একটা বলে বেড়ায় যে বিজেপিকে রুখে দিয়েছে তৃণমূল, এ কথাটা কিন্তু ঠিক নয়। বিজেপিকে নিশ্চয়ই রুখেছে, কিন্তু শুধু তৃণমূল রুখেনি, অন্যান্য দলগুলো রুখেছে। কংগ্রেস কর্ণাটকে রুখেছে, হিমাচলে রুখেছে, বিভিন্ন দলগুলো রুখেছে বিভিন্ন জায়গায়। তৃণমূল শুধু পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে রেখেছে, কিন্তু লোকসভা নির্বাচনে 2019-এর যে উত্থানটা বিজেপি রয়েছে, সেটা তো তৃণমূলকে হারিয়েই হয়েছে এবং বামেদেরও হারিয়ে হয়েছে। ফলে যদি এই ফোকাসটা, এই যে বিজেপির যে ফোকাসটা, অর্থাৎ বিজেপি সব ছেড়ে দিয়ে, বিজেপি জানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বক্তব্য রাখলেন না। কেন রাখলেন না? কারণ জানে তাতে কিছু যায় আসে না। কারণ এই যে আমাদের বিশ্বাস কেন্দ্রিক দেশে অনেক চারিদিকে আনাচে কানাচে
অনেক উপাদান আছে যেগুলো অনায়াসে ভোটের ডিভিডেন্ড দিতে পারে, এবং ভোটের জন্য সেইগুলোই ব্যবহার করা হবে, এবং সেইগুলোই ব্যবহার করা হচ্ছে। প্রচন্ড দুঃখের সাথে কথাগুলো বলছি। কেন 10 বছরে আপনি আনএমপ্লয়মেন্টের যে 9% কেন আসবে, সেই কথাটা তো বলতেই হবে। সরকারের দায় এটা, সরকার জনতার দ্বারা নির্বাচিত, কেন ইনফ্লেশন রেটে আসবে, কেন আমি কথা বলতে পারবো না, কেন আমার ফ্রিডম অফ এক্সপ্রেশনটা এত সংকুচিত হবে। মহিলাদের অধিকারের জন্য কিছুদিন আগে বিজেপি সরকার একটা ভালো বিল পাস করেছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তবুও বিভিন্ন মহিলাদের এগুলো ইন প্র্যাকটিসে কিন্তু ইমপ্লিমেন্টেশন। কিন্তু আমি ডক্টর ভট্টাচার্য আপনার কথার সূত্র ধরেই বলতে পারি, নরেন্দ্র মোদীজি এর আগে কয়েকদিন আগেই বিরোধীদের জাত গণনার দাবির বিরুদ্ধে কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে জাত আছে ভারতে 4টি, তার কাছে এই 4টি জাত: মহিলা, গরিব, তরুণ ও কৃষক। কৃষক, তরুণ, গরিব এবং মহিলাদের ব্যাপারটা সামলানো গেছে, তাদের জন্য মহিলা সশক্তিকরণ একটা বিল এসছে। এদিকে কৃষক এবং গরিবদের জন্য তিনি কি করবেন জানি না, কিন্তু তরুণ সম্প্রদায়, সেই তরুণ সম্প্রদায়কে চাকরির মুখ, তাদেরকে কাজের, কর্মসংস্থানের। কোভিড সিচুয়েশনের কথা ভাবুন, সেই সময়টাতে বহু মানুষের চাকরি গিয়েছিল, বহু তরুণ তারা একেবারে সবেমাত্র কাজে যোগ দিয়েছে, হয়তো কাজে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে তারা কাজ হারিয়েছিল। এখন কিন্তু বিষয়টা কিন্তু বেশ ঘোরানো হচ্ছে, লে অফের বিষয়টা। ভারতে বেশ কিছু সংস্থা লে অফ করবে এরকমটা শোনা যাচ্ছে। সুতরাং লোকসভা নির্বাচনের আগে যদি হয়, সেগুলো কি বেশ খানিকটা ব্যাকফায়ার করবে না, সেই প্রশ্নটা আমি রাখছি অবশ্যই। কিন্তু তার আগে আমি একবার একটু সন্দীপা চক্রবর্তী এবং সাবির আলীর কাছে যাব। সেটা হচ্ছে, একটু আগে অমলেন্দুবাবু বলেছেন তার বক্তব্যে, তার আনইন্টারাপ্টেড বক্তব্যে, যে আপনারা দিল্লিতে একজোট হওয়ার কথা ভাবছেন, কিন্তু রাজ্যে রাজ্যে আপনাদের মধ্যে, মানে বিশেষ করে এই রাজ্যে, কারণ তৃণমূল কংগ্রেস তো এই রাজ্যেই শাসক দলের জায়গায় রয়েছে, রাজ্যে আপনাদের মধ্যে কুস্তি থাকবে আর দিল্লিতে দোস্তি থাকবে। এই কুস্তি আর দোস্তির এই যে বিষয়টা, এই বিষয়টা কি বেশ খানিকটা প্রভাব ফেলতে পারে ভোট কাটাকুটির অঙ্কে? সন্দীপা চক্রবর্তী, খুব সংক্ষিপ্ত আলোচনায় যাব কারণ বিরতিতে যেতে হবে। সন্দীপা। না দেখুন, বিজেপির ওটা নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। যেরকম ভাবে বিজেপির প্রতিনিধি বলেছেন যে বিজেপিকে নিয়েও আমাদের ভাবার প্রয়োজন নেই, আমরা বিজেপিকে নিয়ে ভাবছি না। আমরা ভাবছি এই দেশের 140 কোটি মানুষের ভাগ্য যার নির্ণয়ের উপর দাঁড়িয়ে আছে, সেই মানুষগুলোর উপর, সেই সরকারের উপর, আমরা তাদেরকে নিয়ে ভাবছি। এবং আবারও একটা কথা বলবো যে অমিত শাহজি এসে উনি বলেছেন, বা জেপি নাড্ডাজি এসে বিজেপির এখানে যারা আছেন, যারা মুখ্য আধিকারিকরা আছেন তাদের সাথে দেখা করবেন। কার সাথে দেখা করবেন? কেননা বিজেপিতে তো জানি আমরা বেশ কয়েকটা লবি হয়ে আছে, দিলীপ ঘোষ লবি আছে, সুকান্ত মজুমদার লবি আছে, শুভেন্দু অধিকারী লবি আছে, এবং এই 3টে লবি মনে করে তারা 3জনই একটা বিশেষ একটা পদের জন্য প্রাপ্য। মানে অমলেন্দু আসছে, সন্দীপার বক্তব্যটা শুনিনি। বিশেষ একটা পদ, এবার ব্যাপারটা হচ্ছে বিজেপি আগে ওটা নিয়ে ভাবুক যে বিজেপির কার্যকর্তারা এই পশ্চিম বাংলার বুকে বিজেপি প্রদেশের মানে বাংলার সভাপতি সুকান্ত মজুমদারের ছবিতে কিভাবে লাথি মেরেছে, তাদের দলীয় পতাকাকে কিভাবে অবমাননা করেছে, সেটা নিয়ে আগে বিজেপি ভাবুক, তারপর না হয় ইন্ডিয়া জোট ইত্যাদির ব্যাপারে ভাববে। বেশ, সাবিরের কাছে যাবো। সাবির, দোস্তি এবং কুস্তি। দেখুন, আমাদের সেন্ট্রাল নেতৃত্বের সাথে কোন রকম কুস্তি নেই, আমাদের ঠিকভাবে আলোচনা হচ্ছে। ইন্ডিয়া জোটে কোন রকম নেই। তৃণমূল কংগ্রেস হাইকমান্ডের সাথে আলোচনা করছে সবসময়, যে আলোচনার মাধ্যমে অনেকগুলো বহু মিটিং হয়েছে। এবার সেটা প্রদেশ নেতৃত্বের ব্যাপার, তারা তাদের উত্তর দেবে, তাদের উত্তর আমরা দেবো না। তারা এআইসিসি কে কিভাবে না বলে, ওদের হাইকমান্ড আমাদের সাথে সমঝোতা করে চলছে। এবং আগামী দিনে আমরা তো এখনো বলছি, ইন্ডিয়া জোটের মাধ্যমে একটা শক্তিশালী জোট তৈরি হয়েছে, সেই জোট নরেন্দ্র মোদীকে হারাবে। আর নরেন্দ্র মোদী ভয় পেয়েছে এই জোটটাকে, তাই জন্যই উনি আর 38টা না 36টা দল, যাদের কোনো অস্তিত্ব ভারতবর্ষের বুকে নেই, তাদের নিয়ে নতুন করে আবার এনডিএ গঠন করেছে। ওরা যদি ভয় না থাকতো, তাহলে ইন্ডিয়ার নামটা বদলে ভারত সব জায়গায় লিখতো না, রিপাবলিক অফ ভারত বলে, যেটা অনেক জায়গায় এখন শুরু করেছে। মানে ইন্ডিয়াকে তিনি ভয় পেয়েছেন, আর ভয়ের বহিঃপ্রকাশ। তাই জন্য এই 3টে রাজ্যে জয় নিয়ে এত উৎসাহ হওয়ার দরকার নেই। এই 3টে রাজ্যে 2018 সালে কংগ্রেস জিতেছিল, কিন্তু 19-এ কংগ্রেস জিততে পারেনি। তাই জন্য এই সেমিফাইনালকে নিয়ে এত ঘাবড়াতে হবে না। ফাইনাল আমরাই জিতছি, আমাদের ইন্ডিয়া জোট, আমরা জিতবো, নরেন্দ্র মোদীকে পরাস্ত করবো। আর মোদী যাচ্ছে, ভারতবর্ষ জিতছে, ইন্ডিয়া জিতছে।
আমি অমলেন্দুবাবুর বক্তব্য নেব, কিন্তু তার আগে আমাকে একটা বিরতি নিতে হবে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে একটা, সেটা হচ্ছে আইএনডিআই এর জোটের ভেতরে যদি একজোট অনেকগুলো দল একসাথে 28টি দল, গত যে বৈঠকটি হলো সেখানেও 26টি দলের প্রতিনিধি বলবো না, একেবারে শীর্ষ ব্যক্তিত্বরা, শীর্ষ নেতৃত্বরা উপস্থিত ছিলেন, সেই জোট যদি একজোট না হয় তাহলে ভোট কাটাকুটির অঙ্কে বিজেপি কি লাভবান হতে পারে? 50% যে টার্গেট দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি তখন অবশ্য নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর শুধুমাত্র বিজেপি নেতা নরেন্দ্র মোদী থাকবেন, প্রার্থী নরেন্দ্র মোদী থাকবেন, তিনি যে টার্গেট দিচ্ছেন এই মুহূর্তে শীর্ষ নেতৃত্বকে, সেই টার্গেট কি পূরণ করা সম্ভব হবে? এবারে অঙ্কের দিকে অবশ্যই তাকাবো, কিন্তু একটা ছোট্ট বিরতির পর। বিরতি, তারপর ফিরে আসছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আরও একবার স্বাগত জানাই আমাদের অতিথিদের, অমলেন্দু দত্ত, সন্দীপা চক্রবর্তী, সাবির আলী এবং ডক্টর দেবর্ষী ভট্টাচার্যকে আরও একবার স্বাগত আমাদের আলোচনায়। আমরা যে জায়গাটায় ছিলাম, একটু অঙ্কের দিকে তাকাবো বলেছিলাম বিরতিতে যাওয়ার আগে। সেটা হচ্ছে এরকমভাবে যদি দেখি, 2014 সালে যে লোকসভা নির্বাচন হয়েছিল, যেবার এই নতুন মোদী সরকার যারা প্রথমবার ক্ষমতায় এলেন, তারা 282 আসন জিতেছিলেন এবং 31% ভোট পেয়েছিলেন। বিরোধীরা তা নিয়ে অনেকবার অনেক কথা শুনিয়েছেন, কারণ বাকি যে 69% ভোট সেটা বিরোধীরাই পেয়েছিলেন। সুতরাং তারা যদি একজোট হতেন তাহলে কিন্তু বিজেপির পক্ষে জেতা মুশকিল ছিল। 31% ভোট পেয়ে 282 আসন তারা জিতেছিলেন। অন্যদিকে 2019-এ ঠিক 5 বছর পর বিজেপির আসন সংখ্যা আরও বেড়ে যায় এবং বেড়ে গিয়ে দাঁড়ায় 303। ভোটের হার পৌঁছয় 37.36%। আর এবার নরেন্দ্র মোদীজি টার্গেট দিয়েছেন 50% ভোট। সুতরাং সেই 50% ভোট জিতে তাহলে কি 350 আসনের ওপরে বেশি আসনে জিতবার কথা ভাবছেন তারা। কিন্তু বিরোধীদের যে একজোট হওয়া, সেই একজোট হওয়া কি এই মুহূর্তে সেই 50% ভোটের পথে প্রধান অন্তরায়, কিংবা 350 আসন জেতার বিষয়ে প্রধান অন্তরায়? অনেকে, রাজ্য বিজেপির অনেক নেতাই বলতে শুরু করেছেন ইতিমধ্যে 400 পার হয়ে যাবে এবার। সুতরাং সেটা কি স্বপ্ন কল্পনায় রয়ে যাবে এই জোট যদি এতটা বেশি শক্তিশালী হয়ে ওঠে? খুব সত্যি কথা, বিভিন্ন রাজ্যগুলোতে জোটের যে আঞ্চলিক দলগুলো রয়েছে এবং একটা জাতীয় দলও রয়েছে কংগ্রেস, তারা যদি একজোট হন সত্যি সত্যি এক ছাতার তলায় এসে, তাহলে কিন্তু সত্যি সত্যি এই 50% তোলাটা বেশ খানিকটা চ্যালেঞ্জিং হয়ে যাবে, তাই নয় কি অমলেন্দু দত্ত? আমি ক্রস ডিসকাশন পর্বে রয়েছি। অমলেন্দু। হ্যাঁ, আমরা একে একে সবগুলো কোশ্চেনের উত্তর দেবো, একটু সময় দেবে। প্রথম আপনার প্রশ্নের উত্তর দিয়ে শুরু করি। বিরোধীরা যদি একজোট হয় তাহলে আমাদের ভারতীয় জনতা পার্টির কি সত্যি অসুবিধা হতে পারে 50%-এর বেশি ভোট পেতে? আপনার এই কোশ্চেনের উত্তর হচ্ছে এই যে বিরোধী দল বলতে কংগ্রেস মুক্ত হয়ে গেছে। হ্যাঁ, আমাদের মোদিজি প্রথম 2014-তে সরকারের ক্ষমতায় এসে বলেছিলেন যে আমার লক্ষ্য হচ্ছে কংগ্রেস মুক্ত হওয়া, এবং মোদিজির সাথে সাথে কংগ্রেসের কিছু কার্যকর্তা এবং এই যে দলগুলোর সাথে কংগ্রেস আজকে দানা বাঁধার চেষ্টা করছে, ঘটবন্ধন, জোটবন্ধন না, ঘোটবন্ধন, ঘোট করছে, সেই ঘোটের যে দলগুলো আছে আমাদের, যেরকম মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূলের এবং অরবিন্দ কেজরিওয়াল, আরো বিভিন্ন সমাজবাদী পার্টি, এই যে দলগুলো তৈরি হয়েছে ব্যক্তি স্বার্থে, এগুলো জাতীয় স্বার্থ নয় বা লোকের স্বার্থ নয়। মমতা ব্যানার্জি দল তৈরি করেছেন তার ভাইপোকে প্রতিষ্ঠিত করবেন বলে, মুলায়ম সিং দল তৈরি করেছিলেন অখিলেশ যাদবকে প্রতিষ্ঠা দেবেন বলে, এবং সে প্রতিষ্ঠা দিয়ে গেছেন অখিলেশ যাদবকে, উনি গত হওয়ার আগে। লালু প্রসাদজি আরজেডি তৈরি করেছেন তার ছেলেকে প্রতিষ্ঠা দেবেন বলে, এবং প্রতিষ্ঠা দিয়েছেন উপমুখ্যমন্ত্রী করে। অরবিন্দ কেজরিওয়াল দল তৈরি করেছে আন্না হাজারাকে। সাবির শুনতে পাচ্ছি না, সাবির কিছু বলছেন। আপনার দলের যে বিরোধী দল, আপনার দলের যে এখন দলনেতা, যে বিরোধী দলনেতা, তাকেও মমতা ব্যানার্জি, হ্যাঁ, সেই চোটটাকে আপনি নিয়ে বসে আছেন বলতো, সেই চোটটা আপনার এখন বিরোধী দলনেতা। আপনাদের নিজেদের কোনো নেতা তো নেই, তৃণমূল থেকে বানিয়ে সব নেতা নিয়েছে, আর ওই নেতাকে এখন বিরোধী দলনেতা করেছে। শুভেন্দু অধিকারী চোর, হলদিয়ার লুটেরা ডাকাত চোর, এটা বল শুভেন্দু চোর, শুভেন্দুকে চোর বলুন। আমি শুভেন্দুকে প্রতিষ্ঠিত করেছে মমতা ব্যানার্জি, ঠিক আছে?
মমতা ব্যানার্জি ছবি নিয়ে রাজনীতি শুরু করেছে, সেই শুভেন্দুকে নিয়ে এখন নাচছেন বলবেন, আপনারা। ভোট তত কম পাবেন, সেই বলুন। শুভেন্দু, আরে কোনো ভোট নাই, শুনুন, সেই শুভেন্দুকে নিয়ে এখন নাচুন আপনারা, যেটা মমতা ব্যানার্জি হাতে করে প্রতিষ্ঠিত করেছে ওকে। মমতা ব্যানার্জি ছাড়া ওর গতি ছিল না। আর বড় বড় ডায়লগ মারলে হবে না। মমতা ব্যানার্জির হাত ধরে বাংলার বুকে বহু নেতা প্রতিষ্ঠিত হয়েছে, তার মধ্যে একটা আপনার দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি সাবির এবং অমলেন্দু দুজনের কাছেই যাব প্রশ্নটা নিয়ে। আমি এক মিনিট। কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই, হ্যাঁ, শুভেন্দু অধিকারী একসময় তৃণমূল কংগ্রেসে ছিলেন এবং অত্যন্ত উচ্চ স্তরেই ছিলেন বেশ খানিকটা, কারণ প্রায় সেই সময় এরকমটা বলা হতো যে মমতা বন্দ্যোপাধ্যায় সেকেন্ড ইন কমান্ডের জায়গায় চলে আসছেন শুভেন্দু অধিকারী, এইরকম কথাও অনেক সময় বলা হতো। অনেক বেশি দায়িত্ব তাঁর হাতে দেওয়া ছিল। শুভেন্দু অধিকারী আজকে সেখানে নেই, তিনি এখন ভারতীয় জনতা পার্টির এমএলএ তো বটেই, সেই সঙ্গে সঙ্গে এ রাজ্যের বিরোধী দলনেতা। কিন্তু সেই জায়গা থেকে আমি শুভেন্দু অধিকারীকে নিয়ে এই আলোচনাটা করবো না। আমি আলোচনাটায় যে জায়গাটায় যেতে চাইছি সেটা হচ্ছে যে এই যে জোট, সেই জোটটা কতটা চিন্তায় ফেলতে পারে বিভিন্ন জায়গায়। কারণ 3 থেকে 2014 3টি আসন ছিল, সেইখানে 2019-এর যে নির্বাচন, সেই 2019-এ সেটা 18-এ পৌঁছে গিয়েছে। সুতরাং সেই জায়গা থেকে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের বুকেও তাদের গ্রোয়িং আপটা যথেষ্ট বেড়ে উঠছে, তারা যথেষ্ট বেড়ে উঠেছে। কিন্তু সত্যি সত্যি কি এই মুহূর্তে 2023-এর যে নির্বাচন, 2024-এর যে নির্বাচন, সেই 2024-এর নির্বাচনে তারা আসন সংখ্যা আরো বাড়াতে পারবেন? এইটা হচ্ছে বড় প্রশ্ন। আমি অমলেন্দুর কাছে পরে আসছি, কিন্তু তার আগে আমি আসছি, অমলেন্দু আসছি, একটু অপোজিশনের কথাও শুনে নিই। আমি একটু সন্দীপার কাছে যাব। সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মাটিতে, আমি আসছি, অমলেন্দু আসছি, পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপির বাড়বাড়ন্ত, এবং সেই বিজেপির বাড়বাড়ন্ত আমরা দেখেছিলাম 2021-এ 200 টার্গেট নিয়ে নেমেছিল রাজ্য বিজেপি। কিন্তু সেটা অনেক ক্ষেত্রে এরকমটা সূত্রের মারফত শোনা গিয়েছে যে ভুল তথ্য বেশ কিছু রাজ্য থেকে গিয়েছিল কেন্দ্রের কাছে। 18টি সভা, একটি দুটি নয়, 18টি সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2021-এ, স্মরণে থাকতে পারে। কিন্তু তারপরেও সেটা 77-এ গিয়ে থেমে গেল, রাজ্য দখল করা হলো না। সন্দীপা চক্রবর্তী, এবারও কি সেরকম ডিজাস্টার হতে পারে বলে মনে হচ্ছে? এটা ডিজাস্টার না। এটা যদি কেউ মনে করে থাকে যে এটা ডিজাস্টার, তাহলে সেটা বিশাল বড় বোকামি হবে। এটা একটা প্ল্যান্ড একটা ব্লুপ্রিন্ট। দেখুন, আরএসএস এর দুর্গা মাননীয়া মমতা ব্যানার্জি, এইখানে আমরা আজকের দিনে মনে করি না যে আজকের দিনে মাননীয়া থেকে বড় সঙ্গী কেউ আছেন, এবং সেই জন্যই বিজেপির যে মাদার বোর্ড আরএসএস, তাদের এত বাড়বাড়ন্ত হয়েছে। না হলে ভাবুন, এই গোটা ভারতবর্ষের কোনো অবিজেপি শাসিত রাজ্যে কোথাও সঙ্ঘীরা নাথুরাম গডসের স্মরণ সভা করতে পারেনি। এই পশ্চিমবাংলায়, খাস কলকাতার মাটিতে কি করে করতে পারলো? পুলিশ প্রশাসন কিভাবে অনুমতি দিয়ে দিল? এবং পুলিশ প্রশাসন কার হাতে? মাননীয়ার হাতে। কিভাবে অনুমতিটা পেল? সেখান থেকেই বোঝা যাচ্ছে এই যে সরস্বতী বিদ্যা মন্দির ইত্যাদি ইত্যাদি, যে এই যে আরএসএস এর যা যা মানে ব্রাঞ্চেস গুলো আছে, সেগুলো এতভাবে প্রস্ফুটিত হয়েছে এই মাননীয়ার আমলে। এবং আজকে আরো একটা জিনিস আমি বলতে চাইছি, যেটা আমার প্রথমেই বলা উচিত ছিল, আমি দুঃখিত, আমি এখন বলছি। আজকে বড়দিনের সাথে সাথে আরো একটা বড়দিন, সেটা হচ্ছে আজকের দিনে 25শে ডিসেম্বর মনুসংহিতা, মনুস্মৃতি দহন দিবস। আজকে ডক্টর বি.আর. আম্বেদকর আজকের দিনে 25শে ডিসেম্বর মনুর স্মৃতিকে দহন করেছিলেন, পুড়িয়েছিলেন। আজকে সেটাও হয়েছে। তো আমরা আজকে জানতে চাইছি যে এই যে বিজেপি এবং তৃণমূল এত বড় বড় কথা বলে সংবিধান নিয়ে, বা মানুষের যে দাবি দাওয়া আছে, যে যে কোর ডিমান্ড গুলো আছে, সেগুলো নিয়ে কথা বলে। কিছুদিন আগে অমিত শাহজি একটা সভা করে গেলেন। সেই সভায় একবারও কি আপনারা শুনেছেন? আপনারা মিডিয়া, আপনারা সেখানে ছিলেন, আপনারা কভার করতে পেরেছেন যে এখানে যারা চাকরি প্রার্থীরা, যারা 1000-এর ওপর দিন ধরে যারা ধর্মতলায় বসে আছেন, তাদের জন্য একটা শব্দ একটা বাক্য ব্যয় করতে শুনেছেন? বা এই যে 3টে রাজ্যে, 4টে রাজ্যে এই যে কি বলে নির্বাচন হলো কিছুদিন আগে, সেখানে কংগ্রেস যেখানে দাঁড়িয়েছে, এই যে যদি সত্যি সত্যি তৃণমূল এই জোটটা চাইতো, তাহলে একটা বাক্য ব্যয় করতে শুনেছেন? বিজেপির এগেনস্টে একটা ক্যাম্পেইন করতে দেখেছেন? আসলে কি জানেন তো, আসলে সেটা সবটাই হচ্ছে লোক দেখানো একটা নাটক। শীত এসে গেছে, যাত্রাপালা হয় গ্রামে গঞ্জে, সেই যাত্রাপালার একটা অংশ আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি। এই অমিত শাহ, এই বিজেপি এবং তৃণমূলের যে তুতু ম্যামেটা। না হলে তৃণমূল এত বড় বড় কথা বলছে, তৃণমূলের কোনো, আমি একটা কথা বলে শেষ করছি, তৃণমূলের কোন রকম কোনো গ্যারান্টি আছে যে তৃণমূল কিছুদিন পর, এই যে বলেছে যে আমরা কিছুদিন পর মাননীয়ার হয়ে এসে এখানে প্রশংসা করব, তৃণমূলের কোনো গ্যারান্টি আছে? সাবিরও জানে না
মাননীয়ার কোনো গ্যারান্টি আছে কিছুদিন পর উনি এনডিএ তে গিয়ে আবার জয়েন করবেন না বা আবার আমি সেখানে সাবিরের গিয়ে দপ্তর আমি বেশ বিক্রি বেশ হবেন না? বেশ বেশ আমি সাবিরের কাছে যাই। সাবির, 100% গ্যারান্টি আছে, 100% গ্যারান্টি আছে। তৃণমূলের লড়াই বিজেপি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ছিল, হাইকোর্টে আছে, কিসের guarantee আগামী দিতে দিনেও পারবেন? থাকবে। হাইকোর্টে কিন্তু আপনাদের হাইকোর্টে এক মিনিট, প্রবলেমটা এক মিনিট, হচ্ছে আমি সাবিরের কথাটা আপনাদের শুনুন। স্ট্যান্ডটা সাবির, ক্লিয়ার নেই, হ্যাঁ, আপনারা কার বিরুদ্ধে লড়বেন? ঠিক আছে, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের স্ট্যান্ড ক্লিয়ার নেই, তারা বিজেপির বিরুদ্ধে না তৃণমূলের বিরুদ্ধে। আগে আপনারা আপনাদের এআইসিসির কাছে যে হাইকমান্ড তার থেকে আলোচনা করুন। হয়তো এখন সবাই গেছিল, আপনাদের জায়গা হয়েছিল, আপনারা গেছিলেন জানি না, পশ্চিমবঙ্গের পুলিশ নেতৃত্ব গেছিল এবং আলোচনা হয়েছে। ও তৃণমূল কংগ্রেসের সাথে জোট নিশ্চিত, তাদের বিরুদ্ধে ঠিক আমরা আছে, লড়বো। আপনাদের সাথে জোট, তৃণমূল কংগ্রেসের সাথে এবং ইন্ডিয়া জোটে শান্তবাবু আপনারা আপনি আছেন। বলেছেন আর আমি আসছি, সন্দীপ, সন্দীপ আসছি। সন্দীপা, সন্দীপা এক মিনিট, সন্দীপা এক মিনিট, সন্দীপা এক মিনিট। বলে তার মানে আপনারা বিজেপিকে এক মিনিট, ঘৃণা করে দিতে চাইছেন, আপনারাই বিজেপির পিটিম থাকেন। ঠিক আছে, পশ্চিমবঙ্গের মুখে আপনারাই বিজেপির পিটিম। আমাদের নয় বিজেপির বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, বিজেপি যে দেশটাকে লুটে পুটে খাচ্ছে তার বিরুদ্ধে। আমরা দেশের সংবিধান বাঁচাবার জন্য যাচ্ছি, আমরা দেশের সংবিধান বাঁচাবার জন্য লড়াইটা করছি সন্দীপা, সন্দীপা। এবং তৃণমূল কংগ্রেসের সাথে এদের সেন্ট্রাল নেতৃত্ব দাঁড়িয়ে আছে, হয় প্রত্যেকটা মিটিং এ থাকে, কিন্তু প্রদেশ কংগ্রেসের কিছু নেতা এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট। সাবিরের বক্তব্যটা শেষ হোক, সাবিরের বক্তব্যটা শেষ হোক। কমলেন্দু, অপবাদ দিচ্ছে কমলেন্দু। মমতা ব্যানার্জির বিষয়ে সবসময় প্রতিশ্রুতি বহন করে যাচ্ছে। এটা খুব সত্যি কথা যে পশ্চিমবঙ্গের লড়াইয়ের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ, ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়াই করতে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ, এটা একেবারে অতৃণমূলী যারা তারাও নিশ্চয়ই স্বীকার করবেন। কিন্তু সেই মুখ আরেকটি উঠে আসছে না, সেটাও কিন্তু একটা চিন্তার বিষয়। অমলেন্দু, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অর্থাৎ তৃণমূলের সঙ্গে বিজেপির সখ্য, এই কথাটা বারবার অন্য দলগুলোর তরফ থেকে শুনতে পাওয়া যায়। কিন্তু আপনারা তো একেবারে লড়াই করছেন, আপনারা মিটিং করতে যাচ্ছেন, কিন্তু রাজ্য সরকারের পুলিশ সেখানে বাধা দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি করে আপনারা আদালতেও চলে যাচ্ছেন, সেসবগুলো তো চলছে। আমাকেই অ্যারেস্ট করেছিল পুজো করতে গিয়ে। বলছি শান্তনদার উত্তরটা দিই। হ্যাঁ, 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 এটা বলুন তো, হচ্ছে উত্তর আপনি কংগ্রেস দিন। এবং বামপন্থী দল, পশ্চিমবঙ্গে কংগ্রেস এবং বামপন্থী দলের রাজনৈতিক ভিত্তি শেষ। কংগ্রেসকে মমতা ব্যানার্জি I.N.D.I.A. জোটে যাওয়ার আগে এয়ারপোর্টে বলে গেছেন অধীর চৌধুরী আর ওই মালদা দক্ষিণে গনি খান চৌধুরীর ভাই আবু খান, গনি খান চৌধুরীর ভাই যে আবু বরকত খান চৌধুরী, হ্যাঁ, বলুন। উনার দুটো সিট ছাড়া আর কোনো সিট দেবো না, তবেই আমি জোটে যাব, আগেই ডিক্লেয়ার করে দিয়ে চলে গেছেন এখান থেকে। তো কংগ্রেসের মতন জাতীয় দলের জাতীয়তা বোধ তো কিছু নেই, আত্মসম্মানও নেই। তারা ওই দুটো সিট মমতা ব্যানার্জি দেবেন আগে ডিক্লেয়ার করে দিয়ে গেছেন, তারপরেও তাকে পাশে বসিয়ে মিটিং এ তাকে ছবি তুলেছেন। কথা ছাড়ুন, কংগ্রেসের তো শেষ ফিনিশ। আর মমতা ব্যানার্জি যেটা বলছেন আপনি যে সখ্যতা বিজেপির সাথে, বিজেপির 230 জন কার্যকর্তাকে এই তৃণমূলের প্রশাসন এবং তৃণমূলের পুলিশ এবং তৃণমূলের বিডিও, তৃণমূলের এসডিওরা এবং তৃণমূলের নেতারা খুন করেছে গত 2 বছরে। যদি সক্ষতা থাকতো আমাদের 230 জন কর্মীকে আত্মবলিদান দিতে হতো না। এটা তো বিভিন্ন স্ট্রিট মিটিং এর নিজের বক্তৃতায় আমরা জীবনের শুনেছি। থেকে বড় কিছু হয় না তো, নিজের জীবনের থেকে বড় কিছু হয় না তো। একটা তো যে লাইন বলবো, দলের একটা লাইন বলবো। 230 জন কার্যকর্তাকে তৃণমূল শান্তবাবু খুন একটা করেছে, লাইন বলবো। সেই দলের সাথে সখ্যতা থাকতে পারে, এই কথা কালকের বাচ্চা ছেলেও বিশ্বাস করবে না। একমাত্র আরে। কংগ্রেস আর তৃণমূলের সিপিএমের আর কিছু রাজনৈতিক ভিত্তি নেই বলে এই কথা প্রচার করে তারা রাজনীতি করার চেষ্টা করছে, যার ফল কি জিরো, যার ফল কি হচ্ছে, ভোটের রেজাল্ট কি হচ্ছে। দুর্দান্ত কংগ্রেস আর দুঃখের বিষয়। CPM এই কথা তো আজকে বলছে না, শান্তবাবু এটা একটা বিগত লাইন 5 বলবো। বছর 10 বছর ধরে বলে আসছে। বেশ। আর এই কথা বলে বেশ, ঠিক আছে, বেশ, বলেছেন, বেশ, বলেছেন। বেশ, হ্যাঁ, বেশ, বলেছেন, বেশ, অনেক সুন্দর। বেশ, বেশ, বেশ। বলেছেন, আমার আরে 2014 বলেছেন, আমার এটা- আমি আমি এটা- এটা- হ্যাঁ, এটা একটা হ্যাঁ, সন্দীপা খুব সামান্য 30 সেকেন্ড, এক 30 লাইন সেকেন্ড। বলবো, এক লাইন বলবো। হ্যাঁ, খুব একদম। বিধানসভায় আমরা অশ্বডিম্ব। আমি আসছি, অমলেন্দু আসছি, অমলেন্দু আসছি, আমরা- অমলেন্দু আসছি, অমলেন্দু আসছি, প্লিজ 30 সেকেন্ড সময় দিয়েছি সন্দীপা। আরে আমরা তো বলছি আমরা সহানুভূতিশীল সেই সব বিজেপি কার্যকর্তা যারা প্রাণ হারিয়েছেন, যেসব মায়েদের কোল ফাঁকা হয়েছে, আমরা সহমর্মিতা জানাচ্ছি। আরে তারপরেও আপনি আমাদেরকে দুঃখটা প্রকাশ করতে দিন। আরে আমরা বলছি সহমর্মিতা সন্দীপবাবু। জানাই, আপনি বলছেন অশ্বডিম্ব বা দারুণ ভক্তি আপনাদের নিজেদের কর্মীদের প্রতি আপনার না, কিন্তু সেটা আমরা বলতে চাইছি যে এত কিছু হওয়ার পরেও সেই নর্থ পাহাড়ে গিয়ে জগদীপ ধানকর আর হিমন্ত বিশ্ব শর্মার সাথে চুপি চুপি কি মিটিংটা মমতা ব্যানার্জি করেছিলেন, তখন মনে পড়েনি হিমন্ত বিশ্ব শর্মা আর জগদীপ ধানকরের যে এই রাজ্যের বুকে 230 জন বিজেপি কর্মী ওরা শহীদ হয়েছে, তখন মনে পড়েনি হিমন্ত বেশ, বিশ্ব শর্মা? বেশ, 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 30 সেকেন্ড সাবির আলী, 30 সেকেন্ড।
দেখুন আমি তো সবার কথা শুনে নিয়েছি। এদের দেখুন, প্রশ্ন একটাই, আপনাদের যে মেন আজকে উদ্দেশ্য ছিল, উদ্দেশ্য ভটকে গেছে। ঠিক আছে, এখন একটাই কথা বলবো বিজেপির ভাইদের, আপনাদের অমিত শাহ কালকে যিনি আসতে পারেন। বাংলায় টুরিস্ট ভিসা চালু হয়ে গেছে। আপনাদের এখন সব নেতা মন্ত্রী, নতুন নতুন 3টে মুখ্যমন্ত্রী আছে, তারাও ঘুরতে আসবেন। বাংলায় আমরা অনেক সাজিয়েছি, অনেক কাজ করেছি, দেখে যাবেন। একদম এয়ারপোর্ট থেকে নামবেন, রাস্তায় সুন্দর সুন্দর আলো দেখে যাবেন, অনেকগুলো পার্ক টুরিস্ট তৈরি ভিসা হয়েছে, চালু নতুন হয়ে নতুন গেছে ব্রিজ মানে তৈরি হয়েছে, পশ্চিমবাংলা কি বিদেশ উন্নয়ন নাকি? দেখে বেশ যাবেন। বেশ এবং বেশ দেখে গিয়ে বেশ নিজে যে রাজ্যে এখন এসছেন ক্ষমতায়, সেই রাজ্যে সেই বেশ উন্নয়নগুলো আমি করবেন। এবার একটু আমাদের টুরিস্ট রাজ্যে ভিসা শিখে এবার একটু যান, অঙ্কে চলে এখানে আসি। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে মহিলারা, এখানে কিভাবে বাচ্চা কন্যাশ্রী পাচ্ছে, পশ্চিমবঙ্গ এখানে বিদেশ। কিভাবে রূপশ্রী পাচ্ছে, এখানে ছাত্ররা কিভাবে স্কলারশিপ পাচ্ছে, ওকে এখানে সেলিম, সংখ্যালঘুরা কিভাবে ওকে ওকে সুরক্ষিত ওকে আছে, ওকে ওকে ওটা ওকে দেখে ওকে যাবেন। দেখে তোলাবাজি গিয়ে করছে। নিয়ে রাজ্যে ওটা বলুন, ইমপ্লিমেন্ট করবেন। বেশ পশ্চিমবঙ্গে বলুন। মমতা ব্যানার্জি শিখে যাবেন আপনি আপনারা। ইঞ্জিনিয়ার। অমিত শাহকে আসতে বলুন, কোনটা শিখে ডিভিডেন্ড যাবে বাংলার মুখ্যমন্ত্রী। এইটা হচ্ছে সবচাইতে বড় প্রশ্ন। অমলেন্দু প্লিজ, অমলেন্দু প্লিজ 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 আমি ডক্টর দেবশ্রী ভট্টাচার্যের কাছে যাবো। সেটা হচ্ছে কোনটা ডিভিডেন্ড দেবে এই মুহূর্তে সবচাইতে বড় প্রশ্ন। আপনি একদম শুরুতেই বলেছিলেন যে এই যে যে বিভিন্ন কর্মসূচিগুলো, রাম মন্দির বা লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ বা এই সনাতনী ধর্মের প্রচার ইত্যাদি ইত্যাদি, এবং সেই সঙ্গে সঙ্গে বিকশিত ভারত সংকল্প যাত্রা নামে একটি অভিযানও শুরু হয়েছে নরেন্দ্র মোদীর গ্যারান্টির প্রচারে। সেই সঙ্গে সঙ্গে এটাও মাথায় রাখতে হবে যে যে বিভিন্ন উন্নয়নের কথাগুলো একটু আগে সাবির বলছিলেন, সেই উন্নয়নের ছবিগুলো তো ছড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গে। এরকমটাই তো তৃণমূল নেতৃত্ব দাবি করছেন। অন্যদিকে কংগ্রেস আরো একবার রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা শুরু করতে চলেছেন জানুয়ারি থেকে। কোন অঙ্কটা ডিভিডেন্ড দেবে, কোন বিষয়টা ডিভিডেন্ড দেবে? দেখুন, বিরোধীদের কাছে সবচেয়ে বড় ইস্যু হলো বিজেপির সবচেয়ে মানে প্লাস পয়েন্টটা কোনটা। বিজেপির যে 3টে এজেন্ডা আছে, এই 3টে এজেন্ডাকে কমব্যাট করার মতো কিন্তু বিজেপি বিরোধীরা অর্গানাইজ না, বা এইগুলোকে কমব্যাট করার মতো কোনো ওয়েপেনও তাদের হাতে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। নাম্বার 1 হচ্ছে এই যে একটা মেরুকরণ, একটা ধর্মীয় মেরুকরণ। যেমন আমাদের এখানেও বিরোধী দলের নেতা বারবার করে বলছেন, বিভিন্ন মিটিংয়ে মিছিলে বলেছেন, বহুবার বলেছেন যে আমাদের 70%। এই যে মেরুকরণ, এই যে ধর্মীয় মেরুকরণ, এইটাকে কমব্যাট করা। সেকেন্ড হচ্ছে এই জাতীয়তাবাদের, একটা উগ্র জাতীয়তাবাদের জিগির তুলে, হ্যাঁ, একটা সংখ্যাগুরু যাদের, তাদের কাছে একটা মানে ইউটোপিয়ান একটা ওয়ার্ল্ড সামনে খুলে দেওয়া। এবং 3 নম্বর, অবশ্যই এটা কোনো সন্দেহ নেই, মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদীর একটা ক্যারিশমা, তার একটা ইমেজ, সেটা অ্যাকচুয়ালি হোক বা সেটা ভার্চুয়ালি হোক, সেটা ইনফ্লেটেড হোক বা অ্যাকচুয়াল হোক, আমি সেই বিতর্কে যাচ্ছি না, কিন্তু একটা ইমেজ কিন্তু রয়েছে। এটা কোনো, আপনি যদি গ্রাসরুটে দেখেন, এই 3টেকে কমব্যাট করার জন্য বিরোধীদের সেই যে অস্ত্রগুলো যা যা হওয়া উচিত। দেখুন আপনি এখানে কি মধ্যপ্রদেশে কি করলো কংগ্রেস বিজেপির হার্ড হিন্দুত্বকে কমব্যাট করার জন্য সফট হিন্দুত্ব নিয়ে এলো। কমলনাথ কি না করেছে, কিন্তু রেজাল্টেন্ট ফিগারটা কি দাঁড়ালো না, ভোট এলো না। কারণ যদি একটা কথা, বিরোধীদের দেখুন, বিরোধীরা মোটেই কিন্তু ইউনিফাইড নয়, দেয়ার ইজ নো ডাউট। ইন্ডিয়া জোট করুক আর যাই করুক, দে আর নট ইউনিফাইড। কারণ কি? তার কারণ একটা বড় আছে, যে কংগ্রেস যথেষ্ট পরিমাণে শক্তিশালী নয়, 1। 2, এদের রিজিওনাল ইন্টারেস্টগুলো কিন্তু সবচেয়ে প্রধান। অর্থাৎ ধরুন পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি এমন কোনো সিদ্ধান্ত কখনোই নিতে পারবেন না যেটা তার এই পশ্চিমবঙ্গের রাজনীতিকে কোনোভাবে এফেক্ট করে। ঠিক তেমনি ভাবে কেজরিওয়াল দিল্লি তার ক্ষমতায় থাকাটা কোনোভাবে এফেক্টেড হয়, সেরকম কোনো, এরকম রিজিওনাল কম্পালশন গুলো কিন্তু অনেক বড়, যেহেতু রিজিওনাল পার্টি অনেকগুলো এই জোটে রয়েছে। 2 হচ্ছে যে বিশ্বাসযোগ্যতা, রিজিওনাল পার্টিগুলোর বিশ্বাসযোগ্যতা মারাত্মক খারাপ। আপনি বলুন যে বিহারের যিনি চিফ মিনিস্টার, তিনি কখন কোন দিকে যাচ্ছেন কেউ বলতে পারেন। এমনকি আমাদের যারা পশ্চিমবঙ্গে আজকে ক্ষমতায় আছে, তারা একাধিকবার বিজেপির সাথে সরকারে ছিল, এনডিএ সরকারের শরিক ছিল, 2বার ছিল। ফলে এদের বিশ্বাসযোগ্যতাটাও কিন্তু মোটেও একদম ঠিক নয়। ফলে এই যে বিজেপির মতো একটা রেজিমেন্টের দল, যাদের কিন্তু প্রচন্ড অর্গানাইজ যারা, এবং যাদের কাছে ওই যে বললাম 3টে ইস্যু মানে ডিভিডেন্ড দিয়েছে, 2014, 2019 রমরম করে ডিভিডেন্ড দিয়েছে, এইটাকে কমব্যাট করার মতো কিন্তু কোনো অস্ত্র আমি বিরোধীদের হাতে দেখতে পাচ্ছি না। উল্টে তারা খেই করে মরছেন, তারা সেন্ট্রালি একটা রূপ দেখাচ্ছেন, আবার রিজিওনাল স্টেজে যখন আসছে একে অন্যের বিরুদ্ধে বিক্ষোভ কথা বলছেন। কিন্তু যদি আপনি সিট অ্যানালিসিস করেন, আমাদের যে টোটাল 543টা সিট আছে, তার মধ্যে 524টা হচ্ছে 28টা স্টেটে, আর 19টা হচ্ছে 8টা ইউনিয়ন টেরিটরিতে। এই 28টা স্টেটে যে আমাদের যে স্টেট, যতগুলো আমাদের
আসন আছে, লোকসভা আসন আছে, তার মধ্যে কিন্তু ডাবল ডিজিট হচ্ছে 18টা স্টেটে, অর্থাৎ ডাবল ডিজিট অর্থাৎ 10 বা তার বেশি লোকসভা আসনের সংখ্যা, বাকি 10টা স্টেটে সিঙ্গেল ডিজিট। এই 18টা স্টেট যেখানে ডাবল ডিজিট লোকসভা সিট, তার অধিকাংশই কিন্তু বিরোধীদের হাতে এখনো। এই 3টে স্টেটে হেরে যাওয়ার পরে, কারণ 15টা ছিল আর বোধহয় 6টা ছিল বিজেপির হাতে, 6টা ছিল ইনক্লুডিং অবশ্যই উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্র, কিন্তু মহারাষ্ট্রতে তারা কিন্তু অনেক কম সংখ্যার শরিক। তাহলে ডাবল ডিজিট সিট কিন্তু বিরোধীদের হাতে অনেক বেশি আছে, অর্থাৎ যে রাজ্যে ডাবল ডিজিট পার্লামেন্ট সিট আছে এমন রাজ্যে ক্ষমতাসীন বিরোধীরাই বেশি। তথাপি বিরোধীরা কিন্তু তাদের রিজিওনাল ইন্টারেস্টটাকে ছাপিয়ে ন্যাশনাল ইন্টারেস্টে কখনো রিজিওনাল ইন্টারেস্টটাকে বিসর্জন দিতে পারবে না, কোনো দল পারবে না। এই ন্যাশনাল ইন্টারেস্ট আর রিজিওনাল ইন্টারেস্টের মধ্যে যে ধাক্কাধাক্কি, সেই ধাক্কাধাক্কিটাই বোধহয় এই মুহূর্তে সবচাইতে বড় হয়ে যাচ্ছে। কিন্তু সেই জায়গা থেকে আমি একদম শেষ প্রসঙ্গে একেবারে শেষে চলে এসেছি, সেহেতু খুব কম সময় দিতে পারবো আনইন্টারাপ্টেড। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে জার্ভিস যাদের দায়িত্ব দেওয়া হচ্ছে, জার্ভিস টেকনোলজিস অ্যান্ড কনসালটেন্সি, এদের হাতে দায়িত্ব তুলে দেওয়া মানে কি এটা, যে আমি অমলেন্দুবাবুকে দিয়ে শুরু করব, এটা যে রাজ্য নেতৃত্বের দৃষ্টিভঙ্গি, রাজ্য নেতৃত্বের বিশ্লেষণ, রাজ্য নেতৃত্বের যে তথ্য, সেই তথ্যের ওপর খুব একটা বেশি নির্ভর করতে পারছেন না কেন্দ্রীয় নেতৃত্ব, আর তাই দৌড়ে আসতে হচ্ছে বারবার অমিত শাহকে, বারবার দৌড়ে আসতে হচ্ছে জেপি নাড্ডাকে, হয়তো বারবার নির্বাচন ঘোষণার পর দৌড়ে আসতে হবে নরেন্দ্র মোদীকে বারবার বিভিন্ন সভা সমিতি ইত্যাদি করবার জন্য। রাজ্য নেতৃত্বের দিকে ভরসাটা কম বলেই কি জার্ভিসকে দায়িত্ব দেওয়া? আমি লাস্ট পয়েন্টটাতে চলে আসবো। অমলেন্দু দত্ত, আপনার 1 মিনিট আনইন্টারাপ্টেড। দেখুন, আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেক নেতা এবং স্বয়ং প্রধানমন্ত্রীও নিজেকে কার্যকর্তা বলে ভাবে। গ্রাউন্ড লেভেলের কাজ করে প্রত্যেকেই নেতা হয়েছে। তো আজকে উনাদের এটা অভ্যাস, এটা আমাদের কার্য পদ্ধতি, যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলুন বা জেপি নাড্ডাজি বলুন, এটা আমাদের কার্য পদ্ধতি। প্রত্যেকটা রাজ্যে যাবেন, আপনারা জানেন এই কর্ণাটকে ভোটের আগে বা গুজরাটে ভোটের আগে বা এই যে সদ্য সমাপ্ত মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানে ভোটে তো ওনারাও গেছেন, সব জায়গায় যাবে। তো এটা আমাদের কার্য পদ্ধতি। আমাদের নেতা মন্ত্রীরা ঠান্ডা করে বসে পার্টি করেন না, কার্য পদ্ধতির মধ্যে ওনারা গ্রাউন্ডে নেমে সবার সাথে যোগাযোগ করা, সম্পর্ক স্থাপন করা, কার্যকর্তা হিসাবে নিজেকে তুলে ধরা, যে আমাদের কোনো নেতা নয়, কেউ ঠান্ডা করে বসে দল করা লোক নয়, সবাই দলীয় কার্যকর্তা হিসেবে নিজেকে তুলে ধরেন, মনোভাবাপন্ন প্রতিপন্ন করার জন্য বা প্রতিষ্ঠা দেওয়ার জন্য পার্টিতে বড় নেতারাও নিচে এসে কাজ করেন। এটার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে গর্ব করি। তার জন্যই ওনারা আসেন। এর মধ্যে আপনারা সাবির বাবু যে ভাষা সন্ত্রাস, হিন্দি এসব বলেছেন, মাননীয় সাবির বাবু, আপনার তৃণমূলের বিহারি ফিরাদ হাকিম আমাদের কলকাতার কাউন্সিল মেয়র হতে পারে, আর অমিত শাহ গুজরাটের মানুষ হয়ে ভারতবর্ষে এলে ভাষা সন্ত্রাস হয়ে যায়। মানুষ আপনাদেরকে খুলে ফেলেছে, মানুষ ঘর থেকে তাড়িয়ে দেবে। সাবির আলীর কাছে যাবো, সাবিরের কাছে যাবো। আমি অমলেন্দু বাবু সময়ের মধ্যে বলতে হবে, সময়ের মধ্যে বলতে হবে অমলেন্দু বাবু, সময়ের মধ্যে বলতে হবে। উত্তেজিত হবে না। অমলেন্দু বাবু একটু জল খান, অমলেন্দু বাবু একটু ঠান্ডা জল খান। আমি সাবির আলীর কাছে যাবো 1 মিনিটের জন্য। সাবির, দেখুন, সবার আগে ফিরহাদ হাকিম বাবু বিহারি, ওনাকে ডেটাটা কোথা থেকে পেয়েছেন? ফিরহাদ হাকিম বাবু 100% বাঙালি। অমলেন্দু প্লিজ আনইন্টারাপ্টেড। বাংলার মুখে 100% অমলেন্দু প্লিজ আনইন্টারাপ্টেড। আমি মিউট করতে বাধ্য হলাম। বাংলার মুখে একটা সবচেয়ে বড় দুর্গাপূজা যেটা হয়, তার কর্ণধার ফিরহাদ হাকিম। শিখুন ওনার থেকে। ফিরহাদ হাকিমের ব্যাপারে বলতে গেলে তাকে শিখতে হবে। একদিনে ফিরহাদ হাকিম হওয়া যায় না। আপনাদের বিজেপির চূড়াপটি নেতাদের শিখতে হবে তার কাছে এসে, মানুষের সেবায় কিভাবে নিজের মেয়র হিসেবে কাজ করে যাচ্ছে, লকডাউনের সময়তে কিভাবে মানুষের পাশে থেকে আছে, ঠিক আছে, শিখতে হবে। আপনারা টিভির সামনে যে বলে ডায়লগ মেরে ফিরহাদ হাকিমের সব বলে চলে গেলে হবে না। ফিরহাদ হাকিমকে জানতে হবে, জানুন আগে বাংলার সংস্কৃতির সাথে কিভাবে উনি যুক্ত, ঠিক আছে। এই বিহারি গুজরাটি এই জাতিভেদ আপনারা লড়াই লাগিয়ে রাখুন। কে গুজরাটি, কে বিহারি, কে হিন্দু, কে মুসলমান, এটাই আপনাদের সংস্কৃতি, এটাই আপনাদের পরিচয়। এইসব পরিচিতি বাংলার বুকে কাটবে না। বাংলার বুকে বাঙালিরা আছে, বাঙালিরা ছিল, বাঙালিরা থাকবে। রবীন্দ্র আর নজরুলের বাংলা, এই বাংলায় শান্তি সংস্কৃতি বজায় থাকবে। আপনারা আমাদের সংস্কৃতি নষ্ট করতে এলে
বাংলা মানুষ আপনাদের সংস্কৃতি নষ্ট করতে দেবে না, সময় শেষ। এটুকু মনে করবেন। আমি সন্দীপা চক্রবর্তীর কাছে যাব। বাংলার সংস্কৃতি, সেই বাংলার সংস্কৃতির মধ্যে নানান বিষয় ঢুকে পড়ছে, কিন্তু তার মধ্যে এই মুহূর্তে বাংলার নেতাদের উপর খুব একটা ভরসা করতে পারছেন না কি কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব? কি মনে হচ্ছে? সন্দীপা, 1 মিনিট আপনার, আনইন্টারাপ্টেড। না, আমি তো বলেই দিলাম যে কেন্দ্রীয় নেতৃত্ব, স্পেশালি বিজেপির মাদারবোর্ড আরএসএস, তারা ভরসা করতে পারছে না, এবং এটা বিভিন্ন সূত্র মারফত আমরাও খবর পাচ্ছি। কিন্তু তারা ভরসা করতে পারছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। সেই জন্য বিজেপি যেখানে রাম মন্দির নিয়ে প্রচার করছে, এখানে মাননীয়া এখানে দিয়ে দিতে পারছেন না, চাকরি দিতে পারছেন না, কেননা রাজকোষে টাকা নেই, সরকারি রাজকোষে টাকা নেই। তো সেখান থেকে ওই জগন্নাথ মন্দির, পুরীর আদলে জগন্নাথ মন্দির কয়েকশো কোটি টাকা দিয়ে সেটা করতে পারছেন। কিন্তু কথাটা সেখানেই যে বিজেপির প্রত্যেক উচ্চস্তরের নেতারা গ্রাউন্ড লেভেলে, মানে গ্রাউন্ড লেভেলে গিয়ে কাজ করে, একদম নিচু তলায় গিয়ে কাজ করে। আমি জানতে চাইছি, মণিপুরটা কি পাতালে ছিল? মণিপুরটা কি গ্রাউন্ড লেভেলে ছিল না? সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী যেতে পারেননি? আমাদের কথা হচ্ছে, কৃষকরা যারা বর্ডারে বসেছিলেন এতগুলো দিন ধরে, 350 দিনের উপর ধরে 750 কৃষক শহীদ হয়েছেন, তাদের সাথে দেখা করতে যেতে পারেননি। এই একজন মহিলা রেসলার সাক্ষী মালিক, তিনি রেসলিং ছেড়ে দিয়েছেন। আমি একটু শেষ করি। তিনি রেসলিং ছেড়ে দিয়েছেন। একজন এই বিজেপির এমপি ব্রিজভূষণ সিং পুনিয়ার এগেনস্টে মোলেস্টেশন কেস, সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেস, তাকে আজ অব্দি বিজেপি সাসপেন্ড করতে পারেনি। তো সেখানে হ দিয়ে যদি হাতরস হয়, হ দিয়ে হাত ছাড়িয়ে হয়েছে। ওনার কাছে খবর নেই। আরে দাঁড়ান, সে আপনি অনেকক্ষণ বলেছেন। ভোটটাকে গতকাল পোস্টপোন করেছে। আমাকে শেষ করতে হবে, আলোচনা শেষ করতে হবে, আলোচনা শেষ করতে হবে, আমার আলোচনা শেষ করতে হবে, আলোচনা শেষ করতে হবে। আমি ডিসকাশনের আর সুযোগ পাবো না। প্লিজ সন্দীপ বাবু, সামাজিক যে সুরক্ষার বিষয়টা আছে, সেদিকে তাদের কারোরই নজর নেই। অনেকগুলি এজেন্ডা কিন্তু অনেকগুলি এজেন্ডার দিকে নজর দেওয়া হবে। মানব জাতিকে ধ্বংস করো এবং সেইভাবে নিজেদের রাজত্ব কায়েম। আমি ডক্টর দেবশ্রী ভট্টাচার্যের কাছে যাবো লাস্টলি, সেটা হচ্ছে যে তাহলে কি অমলেন্দু বাবু 1 মিনিট, আমি একটুখানি ডক্টর দেবশ্রী ভট্টাচার্যের কাছে 1 মিনিটের জন্য যাবো, 1 মিনিটের জন্য যাবো। অমলেন্দু বাবু, আপনি আপনার সময় বলেছেন, আপনার সময় বলেছেন, আমি একটু অন্যদেরও সুযোগ দিই। ডক্টর দেবশ্রী ভট্টাচার্য, যাকে দিয়ে আমাদের আলোচনাটা আজকে শেষ করবো, এই হচ্ছে রেজিমেন্টের পার্টির নমুনা। প্লিজ আমি একদম শেষে চলে এসেছি তো আলোচনাটা, ঠিক সেই জায়গা থেকে। তাহলে কি বঙ্গ নেতৃত্বের উপরে ভরসা নেই কেন্দ্রের? ডক্টর ভট্টাচার্য। না, দেখুন, দুটো পার্ট আছে। একটা হচ্ছে, দেখুন, নতুন নতুন এজেন্সি, নতুন নতুন টেকনোলজি ইলেকশনে ব্যবহার হচ্ছে। সেটা তৃণমূল করেছে, কংগ্রেস একসময় করেছে, এখনো করছে। এই প্রশান্ত কিশোর তো একসময় অ্যাডভাইসার এদেরই ছিল। সেটা বিজেপি নতুন আনছে, সেটা নিয়ে কোনো বক্তব্য নেই। তবে এই কথা তো ঠিক যে আনাচে কানাচে যা শোনা যাচ্ছে যে বিজেপির অন্দরে এই বিজেপির লোকাল নেতৃত্ব, তাদের মধ্যেই অনেকগুলো ডিভিশন রয়েছে, অর্থাৎ রাজ্য নেতৃত্ব। সেটা কিছুতেই মেরামত করা যাচ্ছে না, কারণ বিগত বিধানসভা যে কটা বাই ইলেকশন বা অন্যান্য হয়েছে, সব বা পঞ্চায়েত নির্বাচন, সেটা যে বা পৌরসভা নির্বাচন, সেটা যেভাবেই হোক, যতটা ইলেকশন হয়েছে, কি হয়নি, কোথায় রিগিং ছিল কি ছিল না, তথাপি কিন্তু বিজেপি ওটাই আশাপ্রদ ফল করতে পারেনি অ্যাজ কম্পেয়ার টু 2019টাকে যদি একটা ওদের একটা বেঞ্চমার্ক ধরেন, মানে লাস্ট যে অ্যাচিভমেন্ট, তার থেকে কিন্তু ক্রমশ ডাউনওয়ার্ড ফলিং। এবং সেটার জন্য বিজেপির লোকাল নেতৃত্বর কোন্দলও কিন্তু একটা দায়ী। কেন কিছুদিন আগে সন্দীপা বলছিল, এটা তো ঠিকই, তাদের রাজ্য সভাপতিকে অপমান করেছে একদল এসে, তাদের পার্টি অফিসের সামনে ফ্ল্যাগ পুড়িয়েছে, এরকম ঘটনা ঘটেছে। যদিও এটা শুধু বিজেপিতেই ঘটে তা না, অন্যান্য দলেও ঘটে। একমাত্র বোধহয় কমিউনিস্ট পার্টিগুলোর ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, আর একটু শৃঙ্খলাবদ্ধ, কিন্তু এটা ঘটেছে। সেইটাকে মেরামত করতে ওদের যদি ওপরতলার নেতৃত্ব আসে, আমার মনে হয় এতে কিছু সমালোচনার বিষয় নেই। তবে একটা কথা তো মাথায় রাখতে হবে, যে বাইরে থেকে নেতৃত্ব এসে পশ্চিমবঙ্গে ভোটারদের মধ্যে কোনো পেনিট্রেশন আনতে পারেনি, কোনো পেনিট্রেট করতে পারেনি। এটা কিন্তু 2021-এর বিধানসভা কিন্তু একেবারে হাতে কলমে দেখিয়ে দিয়েছে। কিন্তু সেটা ছিল বিধানসভা নির্বাচন, আর এটা লোকসভা নির্বাচন, সুতরাং দুটো একটু ডিফারেন্ট ওয়েতেই লড়তে হবে, দুটো অঙ্ক একটু অন্যরকম ভাবেই কষতে হবে। একটা ইন্টিগ্রাল ক্যালকুলাস হলে অন্যটা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। তো সুতরাং সেই ক্ষেত্রে দুটো অঙ্ক দুরকম ভাবে হোক, আমরা সেই অঙ্ক কষার দিকে অবশ্যই নজর রাখবো। আজকের আলোচনায় যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ অমলেন্দু দত্ত, অনেক ধন্যবাদ সন্দীপা চক্রবর্তী, অনেক ধন্যবাদ সাবির আলী, এবং অনেক ধন্যবাদ অধ্যাপক দেবশ্রী ভট্টাচার্যকে। আসলে দুটো অঙ্ক দুরকম, একটা হচ্ছে লোকসভা ভোট, আরেকটা হচ্ছে বিধানসভা নির্বাচন। সুতরাং বিধানসভা নির্বাচন 2021-এর নিরিখে যদি 2024-এর লোকসভা নির্বাচনকে
ক্যালকুলেট করতে হয় তাহলে সেটা বোধহয় ভুল হয়ে যাবে। আবার 2024-এর যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে ঠিক কতগুলো আসন টার্গেট করেছে বিজেপি এবং তারপর তারা ঠিক কিভাবে লড়াইটা তারা শৃঙ্খলাবদ্ধভাবে শুরু করতে পারবেন সেদিকেও একটা অবশ্যই নজর রাখতে হবে। কারণ দলের যারা রাজ্য নেতৃত্ব তাদেরকে রূপরেখা দিতে আজ রাত্রেই অমিত শাহ এবং জেপি নাড্ডা আসছেন। কালকে সারাদিন দফায় দফায় বৈঠক করবেন তারা। সেই বৈঠক থেকে কি বেরিয়ে আসে সেদিকেও আমাদের যেমন নজর থাকবে, তেমনি নরেন্দ্র দামোদর দাস মোদী অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী তার দলীয় নেতৃত্বকে যে টার্গেট দিয়েছেন, অর্থাৎ আবকি বার 50% পার, সেই 50% ভোট পাওয়া সম্ভব হয় কিনা তাদের পক্ষে, হলেও মোট আসন কি থাকে, নাকি তাতে জোট থাবা বসায়, অর্থাৎ যে মহাজোট তৈরি হয়েছে INDIA তারা থাবা বসায়, সেদিকেও আমাদের অবশ্যই নজর রাখতে হবে। আজকের হাইটক এই পর্যন্তই। নমস্কার।